আমাদের ঈদ উৎসব মাত্র দুটো সারা বছরে, সুতরাং ঈদকে ঘিরে আমাদের অনেক ধরনের কল্পনা থাকে, চিন্তা থাকে, স্বপ্ন থাকে। আমরা ঈদের সময় অনেক কিছু করতে চাই। এবারের ঈদ ঈদুল আজহা, কোরবানির ঈদ বলি আমরা নর্মালি। এখন আমার কথা হচ্ছে, ঈদের সময় আপনার হাতে একটা লিকুইডিটি আসে। প্রত্যেক ঈদে প্রচুর টাকার ইনফ্লো হয়, আউটফ্লো হয়। আপনি ব্যক্তিগতভাবে ঈদ নিয়ে কি চিন্তা করছেন, এবং এই সময় আপনি কি যুক্তিসঙ্গতভাবে খরচ করবেন, নাকি অপচয় করবেন, নাকি কিছু টাকা ধরে রাখবেন পরবর্তীতে আপনার বিনিয়োগের জন্য অথবা পরবর্তী মাসগুলোতে স্বাচ্ছন্দ্যে চলার জন্য? আপনার মনে হতে পারে যে এই ধরনের ভিডিও কেন? আপনি একটু চিন্তা করে দেখেন যে এই সময় আমরা যে ফিনান্সিয়াল ডিসিশনগুলো নেই সেগুলো মূলত ইম্পালসিভ ডিসিশন হয়, বেশিরভাগই আবেগতাড়িত, বেশিরভাগই অটোমেটিক থিঙ্কিংয়ের ফল। ক্রিটিক্যালি থিঙ্ক করি না, যেহেতু হাতে টাকা আছে এটা বের করে ফেলতে হবে, এই চিন্তায় আমরা মগ্ন থাকি। সমস্যা নেই, টাকা খরচ তো করতে হবে, কিন্তু সেটা যেন যুক্তিসঙ্গতভাবে হয়, সঠিক জায়গায় হয়, আপনার মাথায় যেন একটু চিন্তার উদ্রেক হয় বিফোর স্পেন্ডিং এনি মানি, সেজন্য এই ভিডিওটা করা। ঈদের বাজারে অপচয় হয় মূলত তিনটা কারণে, সেটা নিয়ে একটু জাস্ট সংক্ষেপে বলি, তারপরে কি করতে হবে সেটা নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি আমরা কেউ ইচ্ছা করে টাকা নর্দমায় ফেলি না, কিন্তু কিছু কিছু ফিনান্সিয়াল ট্র্যাপ তৈরি হয়। এই ট্র্যাপগুলো আমরা অনেকক্ষণ খেয়াল করি না, অনেকক্ষণ খেয়াল করতে চাইও না। যেমন ফেক রিচ সিনড্রোম তৈরি হয়। কেমন? অন্য সময় আপনার হাতে খুব কম টাকা থাকে, এই সময় আপনার হাতে একটু বেশি টাকার ইনফ্লো চলে আসে বিভিন্নভাবে। কেউ হয়তো আপনার পাওনা টাকা আপনাকে দিয়েছে, আপনি বোনাস পেয়েছেন, হয়তো আপনার এই সময় ইনক্রিমেন্ট হয়েছে, যে কোনোভাবেই হোক আপনার কাছে কিছু বেশি টাকা এদের আগে আসে। তার ফলে যেটা হয়, আপনার মধ্যে একটা ধনী ধনী ভাব তৈরি হয়, আর সেই ধনী ধনী ভাব আপনার বেশি খরচকে উস্কে দেয়। মনে হয় একটা ঈদই তো, কিছু টাকা না খরচ করি। যে জুতা আপনি অন্য সময় হয়তো 1,500 টাকার মধ্যে কিনতেন, এখন ভাবছেন যে 3,000 টাকায় কিনে ফেলি, সমস্যা কি? প্রত্যেকের জীবনে, আপনার পরিবারের প্রত্যেকের জীবনে খরচের আলাদা মাত্রা যোগ হয়। এগ্রিগেট হয়েতে দেখবেন যে অনেক টাকা বেরিয়ে গেছে, যেটা না গেলেও চলতো। আমার কথা সেখানে না যে আপনি খরচ করবেন না, কিন্তু খরচটা যেন জাস্টিফাইড হয়, এই চিন্তাটা করতে হবে। আপনাকে বুঝতে হবে যে এই মাস পরে আরেকটা মাস আসছে, এই মাসের টাকা দিয়ে কিন্তু সামনের মাসে আপনার চলার কথা। এই মাসে সব টাকা খরচ করে ফেললে সামনের মাসে বিল, বাড়ি ভাড়া, খাবার খরচ, ট্রান্সপোর্ট কস্ট, এডুকেশন কস্ট, সব দিকে টানাটানি শুরু হবে। সো থিঙ্ক অ্যান্ড স্পেন্ড। 2, লোক দেখানোর প্রতিযোগিতার ফাঁদ। কোরবানি হচ্ছে ত্যাগের মহিমার মাস, আমরা ত্যাগ করব আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু সেটা হয় না। দেখেন, অধিকাংশ ক্ষেত্রেই গত বছর এত টাকায় কোরবানি করেছিলাম, এবছর এত টাকায় করতে হবে। গত বছর ছাগল দিয়েছিলাম, এবছর গরু দিতে হবে। গত বছর গরুটা ছোট হয়ে গেছিল, এবার বেশি করতে হবে। এটা একটা ব্যাপার, নিজের সাথে নিজের কম্প্যারিজন। আরেকটা কথা হচ্ছে, এবছর আমার প্রতিবেশী দিচ্ছে এত টাকার, আমি যদি কম দেই, আমার ছেলে মেয়ে, বউ বা আমি নিজে মুখ দেখাই কিভাবে? পেয়ার কম্পিটিশন, প্রতিবেশীদের সাথে একটা প্রতিযোগিতা। কিন্তু এবছর হয়তো আপনার ইনকাম গত বছরের ঈদের আগের যে ইনকাম ছিল তার চেয়ে কমে গেছে, কিন্তু প্রতিযোগিতার কারণে আপনি আউট অফ দ্য ওয়ে যেয়ে খরচ করতে বাধ্য হচ্ছেন। এই যে অসম প্রতিযোগিতা বা লোক দেখানোর প্রতিযোগিতার যে ফাঁদ, এখান থেকে সরে আসতে হবে। আপনাকে আপনার ফিনান্সিয়াল ফুটিং বুঝতে হবে এবং আপনার আয় বুঝে সেই অনুপাতে খরচ করতে হবে, এবং সামনের মাসের জন্য চলতে পারেন সেজন্য আপনার টাকা রাখতে হবে। আপনি ঋণ করে ঈদের মাসে খরচ করবেন না, তাহলে সেই ঋণ শোধ করতে আপনার আবার সারা বছর চলে যাবে। মনে রাখতে হবে যে আপনার আর্থিক নিরাপত্তা কিন্তু আপনার নিজের কাছে, কেউ এসে আপনাকে টাকা দিবে না। যে সাফারিং সেটা আপনাকে ভোগ করতে হবে, সুতরাং চিন্তা করে খরচ করলে সেই সাফারিং আপনার জীবনে আসবে না। 3 নম্বর হচ্ছে আনুষঙ্গিক খরচ বা লুকানো খরচ। আমরা অধিকাংশই বাজেট তৈরি করি না, কিন্তু যারা ঈদের বাজেট তৈরি করি তারা গরুর দাম হিসাব করি, কিন্তু কষার দাম থেকে শুরু করে আরও যে আনুষঙ্গিক খরচ আছে সেদিকে খেয়াল করি না। মশলাপাতি থেকে শুরু করে অনেক কিছু লাগে যে সময়। ছোট ছোট খরচ আমরা মনে করি ছোট খরচ, কিন্তু ছোট খরচই একসাথে করলে এটা অনেক বড় খরচ। তো এই যে লুকানো খরচ, এটা আমরা বাজেটের মধ্যে আনি না বা চিন্তার মধ্যে আনি না, ফলে আমাদের কাছে যে টাকা থাকে তার একটা বড় অংশ বের হয়ে যায়। ছোট ছোট খরচ একসাথে করলে অনেক বড় খরচই তো বটে। মাথায় রাখতে হবে যে একটা জাহাজের ছোট ছোট লিক একটা বড় জাহাজকে কিন্তু ডুবিয়ে দিতে পারে। সো আপনার ছোট ছোট খরচ আপনার পুরো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টকে উল্টাপাল্টা করে দিতে পারে। এখন এই সময় টাকা ধরে রাখার 5টা গোল্ডেন স্ট্র্যাটেজি আমি বলি আপনাদেরকে। কি কি সেটা? নাম্বার 1, খরচ করার আগে বিনিয়োগের অংশ বা সেভিংসের অংশ আলাদা করে রাখুন, যেমন প্রত্যেক মাসে আপনি রাখতেন। পারলে বোনাসের একটা অংশ আপনি সঞ্চয় বা বিনিয়োগে কাজে লাগান, এটা একটা সুযোগও বটে। যেমন খরচের সুযোগ, সেরকম যুক্তিসঙ্গতভাবে খরচ কমিয়ে বিনিয়োগ বা সঞ্চয়ের সুযোগ। মে মাসে ঈদ হচ্ছে, জুন জুলাই মাসের জন্য ফান্ড রেডি রাখতে ভুলবেন না। ঈদের আগে যদি আপনি সব খরচ করে ফেলেন, তাহলে পরবর্তী মাসে বিল থেকে শুরু করে সমস্ত খরচ যখন আসবে তখন সেটা নিয়ে আপনি বিপদে পড়বেন, যেটা একটু আগে আমি বলেছি। সুতরাং ডোন্ট ফরগেট দ্য এক্সপেন্ডিচার্স অফ জুন জুলাই। যে টাকা আপনার হাতে এখন আসছে, বাজেট করে ওই টাকাটা আপনি অ্যাকাউন্টে ফেলে রাখুন। বাজেট যখন আপনি করবেন, লেখালেখি করবেন, খাতার মধ্যে কাজ করবেন, তখন দেখবেন যে অটোমেটিক আপনার খরচের খাতটা আলাদা হয়ে গেছে এবং সেই অনুপাতে আপনি খরচ করুন। দ্যাট ইজ জাস্টিফাইড। 3 নাম্বার হচ্ছে ভাগাভাগি বা শেয়ারিং মেন্টালিটি তৈরি করুন।
আপনার হাতে কম টাকা, আপনার একটা গরু পোড়া দিতে হবে কেন? আপনার পরিবারের সদস্যদের সাথে ভাগ করে নিন, আপনার ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, প্রতিবেশীর সাথে। মিথ্যা ফানুস ওড়ানোর তো দরকার নেই, আপনার অনেক আছে এই ভাব ধারণার দরকার নেই। আপনি হঠাৎ গরিব হয়ে গেছেন বা টাকা ইনকাম কমে গেছে, এটা বুঝতে দিতে চান না, এটাও একটা সমস্যা। এটা মিডল ক্লাস মেন্টালিটি, এটা মূলত। অনেকে ঢাকা শহরে বাড়ি করতে চান, তো সে বাড়ি আর করা হয় না, কারণ অত টাকা জোগাড় করা হয় না। তা আমরা আমাদের অভিজ্ঞতা দেখলাম যে ল্যান্ড শেয়ারিং যারা করছেন তারা একটা অ্যাপার্টমেন্ট অনায়াসে পেয়ে যাচ্ছেন। ডেভেলপাররা যে খরচ করে তার অর্ধেক খরচে। তো এদের মধ্যে কি আছে? ভাগাভাগির একটা মেন্টালিটি আছে। এই ভাগাভাগির মেন্টালিটি দরকার। সব কিছু একা করা যায় না, সবাই মিলে অনেক কঠিন কাজ সহজভাবে করা যায়। ঠিক কোরবানির কথা যেটা আমি বললাম। সো এই ভাগাভাগি, অংশীদারিত্ব, একসাথে কাজ করার মানসিকতা তৈরি করুন, রেডি থাকুন। তাহলে কি হবে? আপনার খরচ, কোরবানির খরচ দেখবেন যে অর্ধেক বা 3 ভাগের 1 ভাগে নেমে আসছে। 4 নম্বর হচ্ছে ক্যাশ টাকার ব্যবহার বাড়ান, ক্রেডিট কার্ডের ব্যবহার কমান। আমরা ক্রেডিট বা ডেবিট কার্ড যাই করি না কেন, প্লাস্টিক মানি দিয়ে যখন খরচ করি তখন আমাদের মনে কোনো ব্যথা লাগে না। উই ক্যান স্পেন্ড এ লট অফ মানি, একটা সোয়াপ করেই খরচ করে ফেলি, এখানে মনের মধ্যে কোনো টান লাগে না। টাকা চলে যাচ্ছে বোঝা যায় যখন ব্যালেন্স শেষ হয়ে যায় ক্রেডিট কার্ডের, আর টাকা ওঠে না বা ডেবিট কার্ডের, তখন বোঝা যায়, তার আগে বোঝা যায় না। কিন্তু যদি আপনি ক্যাশ টাকা দিয়ে করেন তাহলে প্রত্যেকটা টাকা আপনার হিউম্যান টাচের কারণে আপনার মনে একটা রেখাপাত করে, এবং তখন আপনার অযাচিত খরচ থেকে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। সো আমি বলি যে ক্যাশ টাকার ব্যবহার বাড়ান, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ব্যবহারটা একটু কমিয়ে ফেলুন। আর 5, স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের চিন্তা করুন। ঈদের কেনাকাটা কমিয়ে বা অযাচিত খরচ রাশ টেনে ধরে যদি কিছু টাকা সেভ করতে পারেন, সেটা আপনি আপনার ইচ্ছে মতো কোথাও বিনিয়োগ করুন। সঞ্চয়পত্র কিনুন, বন্ড কিনুন, ইমার্জেন্সি ফান্ড গঠন না করে থাকলে সেখানে রাখুন, এফডিআর করুন, ডিপিএস করুন, হোয়াট এভার ইউ লাইক, এসআইপি করুন। যে টাকা আপনি এখন খরচ করছেন না, পরবর্তীতে যদি লাগে তো খরচ তো করতে পারবেন। সো এটা বিনিয়োগের মধ্যে রাখুন, তাহলে খরচও হবে না, আবার আস্তে আস্তে সেটা বাড়তে শুরু করবে। সবচেয়ে বড় কথা, এটা একটা আপনার হ্যাবিটে পরিণত হবে। যখনই আপনার কাছে কিছু বেশি টাকা আসবে, একটা পোর্শন আপনি সঞ্চয় বিনিয়োগে ঢেলে দিবেন। এই টাকা কে খরচ করবে পরে? আপনি এবং আপনার পরিবার, অন্য কেউ নিচ্ছে না তো। সো স্পেন্ড ওয়াইজলি, সেভ অ্যান্ড ইনভেস্ট। ব্যাপার হচ্ছে ঈদ আনন্দ এনে দেয়, আমরা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করি এবং অর্থের সংমিশ্রণ এখানে আসে। কিন্তু আমার কথা হচ্ছে এই ভালোবাসা প্রকাশ, এই অযাচিত খরচ যেন সেটা আপনাকে পরবর্তীতে আর্থিক সংকটে না ফেলে। যখনই আপনি বুদ্ধিদীপ্ত খরচ করবেন, জেনে বুঝে প্রজ্ঞার সাথে খরচ করবেন, আপনার আয়কে সঠিকভাবে বন্টন করবেন, তখন আপনি আর সেই ধরনের অযাচিত ঝামেলার মধ্যে পড়বেন না। সো থিঙ্ক অ্যান্ড স্পেন্ড মানি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।